বিশ্বকাপ হলো সেরা মৌসুম ঝগড়া করার জন্য, আর যে কোনো কিছুর পক্ষ বিপক্ষ তৈরি করে ফেলা হলো আমাদের একটা রক্তের মধ্যে আছে। এবং আমি তো বলি বাঙালির রক্ত আসলে দুটা, এ আর বি, দুটোই নেগেটিভ। আর্জেন্টিনা, ব্রাজিল, আওয়ামী লীগ, বিএনপি। আজ থেকে শুরু হচ্ছে ফুটবলের সবচেয়ে বড় মহাযজ্ঞ ফুটবল বিশ্বকাপ, দ্য গ্রেটেস্ট শো অন আর্থ। উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ সময় রাত 1টায় স্বাগতিক মেক্সিকোর মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা। এই বিশ্বকাপটি বিভিন্ন কারণেই স্পেশাল, আর এসব নিয়েই আমাদের বিশেষ আয়োজন গ্যালারি থেকে বিশ্বকাপ। এই পর্বে আমাদের সাথে অতিথি হিসেবে আছেন ঢাকা জার্নালের এডিটর ইন চিফ সৈয়দ ইশতিয়াক রেজা। আমাদের স্টুডিওতে আপনাকে স্বাগতম। ধন্যবাদ। বিশ্বকাপে এবারে বাংলাদেশের মানুষের মধ্যে উন্মাদনা কেমন এবং গতবারের তুলনায় একটু কম কিনা? অনেক ধন্যবাদ। সেটা আমার কাছেও মনে হচ্ছে যে কিছুটা দৃশ্যমান হচ্ছে যে তুলনামূলকভাবে বাংলাদেশে বিশ্বকাপের এবারে ঝড়টা মনে হচ্ছে কম এসছে। এর অনেকগুলো কারণ থাকতে পারে। একটা হলো রাজনৈতিক পট পরিবর্তন ঘটেছে, দেশে নতুন সরকার এসছে কিন্তু একটা আন্দোলনের ভিতর দিয়ে এসছে। আরেকটা হলো মূল্যস্ফীতির কারণে দৃশ্যমান করার জন্য যা যা করা দরকার, ব্যানার কেনা, জার্সি কেনা ইত্যাদি কেনা, কিন্তু তো টাকা পয়সা খরচ করতে হয়। সেইটা মনে হয় একটা বড় ছাপ ফেলেছে আমাদের সামগ্রিক জীবনে। আর্থসামাজিক পরিবেশ যেভাবে মূল্যস্ফীতির কারণে প্রভাবিত হয়েছে, সেটাও একটা কারণ যে বিশ্বকাপের সময় আমরা যে উন্মাদনা দেখি সেটা নেই। তবে সামগ্রিকভাবে আমি বলবো যে খুব একটা কমেনি। আপনি যদি ঢাকার বাইরে যান তাহলে দেখবেন যে ঠিকই আগের মতন উন্মাদনা আছে। আমি ফেসবুকে, ইউটিউবে তো দেখছি, এবং কোথাও কোথাও তো নিজের পুরো বাড়ি প্রিয় দলের পতাকায় রাঙিয়ে ফেলছে, এরকমও দেখছি। ঢাকা শহরের বুকে বোধহয় আমরা একটু কম দেখতে পাচ্ছি, বা খুব কমে গেছে তা বলা যাবে না। এবারে বিশ্বকাপে আপনার চোখে কোন দল ফেভারিট, কাকে এগিয়ে রাখবেন? ফেভারিট তো অনেকগুলো দলই আছে। রেইনিং চ্যাম্পিয়ন হিসেবে তো আর্জেন্টিনা অবশ্যই একটা বড় দাবিদার ফেভারিট হওয়ার। ফ্রান্স আমার কাছে মনে হয় যে খুবই ভালো একটা টিম। জার্মানি সবসময় পাওয়ার ফুটবল খেলে, সেই হিসেবে জার্মানিকে ছেড়ে ফেলা যাবে না। হঠাৎ করে আমি র্যাঙ্কিংগুলো দেখছিলাম, তাতে দেখলাম যে গত কয়েক মাসে নেদারল্যান্ডসের কিন্তু খুব নতুন ধরনের আমি দেখতে পাচ্ছি তাদের একটা আছে। আর ব্রাজিল তো বরাবরই একটা ভালো টিম ল্যাটিন আমেরিকান ফুটবলের। আর মানুষ ক্রিশ্চিয়ানো রোনালদোর কারণে পর্তুগালকেও কিন্তু সামনে এগিয়ে রাখে, CR7-এর কারণে তাকেও অনেকে ফেভারিট হিসেবে ধরে। সুতরাং এককভাবে সবার আগে এগিয়ে থাকবে নিঃসন্দেহে আর্জেন্টিনা, ব্রাজিল বাংলাদেশের মানুষের কাছে, কিন্তু ফ্রান্সকে আপনি কোনোভাবেই বাইরে রাখতে পারবেন বলে মনে হয় না। বিশ্বকাপ আসলেই দেখি যে প্রিয় দলের জার্সি গায়ে মানুষ হাঁটে। যেখানেই যান আপনি, বাসা বাড়িতে হোক, বাজারে হোক, ক্যাম্পাসে হোক, সব জায়গায় জার্সি পরা থাকে। তো বাংলাদেশের বিশ্বকাপ আসলে জার্সির মার্কেটটা কতটা জমজমাট হয় এবং কেমন লেনদেন হয়, এতে করে আমাদের অর্থনীতিটা একটু এগিয়ে যায় কিনা? আমাদের অর্থনীতিতে মৌসুমি বিক্রি, যেটাকে বিপণন বলে, এটা সবসময় বেশি। আপনি দেখবেন বৈশাখ আসলে সাদা লাল সাদা শাড়ি, পাঞ্জাবি এগুলো বিক্রি হয়। বইমেলা আসলে 21শে ফেব্রুয়ারি আসলে সাদা কালো বিক্রি হয়। আমাদের এই জিনিসটা আছে, আমাদের ভিতরে একটা উৎসব প্রবণতা আছে। বিশ্বকাপ তো আমাদের কাছে একটা উৎসব, এবং বাঙালি উৎসবপ্রিয় জাতি। উৎসবের সময় প্রিয় দলের জার্সি কিনবে, পতাকা কিনবে, ব্যানার বানাবে, খুব স্বাভাবিক। জার্সির একটা বিশাল বাজার আছে আমাদের, কারণ আমাদের তরুণ প্রজন্ম বেশি। ডেমোগ্রাফিক কনটেক্সটে দেখলে বাংলাদেশের মতন এত তরুণ আর পৃথিবীর কোনো দেশে নাই জনসংখ্যার হিসাবে। হয়তো ভারতে সংখ্যার হিসেবে বেশি পাবেন, কিন্তু জনসংখ্যার মোট হিসাবে বাংলাদেশে বেশি। ফলে তাদের মধ্যে বিশ্বকাপ নিয়ে স্বাভাবিক একটা এক্সাইটমেন্ট থাকে। সেই এক্সাইটমেন্ট থেকে তারা প্রিয় দলের জার্সি কেনে, এবং ইটস এ হিউজ মার্কেট। এটা একটা যেহেতু ইনফর্মাল ইকোনমি, এটাকে আপনি ঠিক ওইভাবে ফর্মালভাবে কাউন্ট করতে পারবেন না, কিন্তু এই সময়ে প্রচুর মানুষ কেনে, প্রচুর মানুষ বিক্রি করে, এবং অর্থনীতিতে একটা ভালো মুদ্রা সরবরাহ থাকে। এবারে বিশ্বকাপটা তো 3 দেশে, আমেরিকা, মেক্সিকো এবং কানাডা। এই 3 দেশ হওয়ার কারণে ফুটবলারদের যাতায়াত সমস্যা, ফ্যানদের যাতায়াত সমস্যা, এতে করে তারা সেরা পারফর্মটা করতে পারবে কিনা মাঠে? না, ফিফা যখন এটি আয়োজন করেছে তারা এগুলো মাথায় নিয়েই আয়োজন করেছে। 3টি দেশ খুব পাশাপাশি,
আমেরিকা থেকে কানাডা যাওয়া খুব সহজ, আমেরিকা থেকে মেক্সিকো যাওয়াও খুব সহজ, ওই দুই দেশ থেকেও আমেরিকাতে আসা খুব সহজ। এবং বিশ্বকাপের যে আয়োজন আছে তাতে খেলোয়াড়দের এবং কর্মকর্তাদের তাদের বহনের জন্য কিন্তু সেই ধরনের যানবাহনই ব্যবহার করা হচ্ছে যাতে তারা ক্লান্তি বোধ না করে, এবং সেইভাবে করা হচ্ছে। কিছুটা সমস্যায় পড়বে আমার ধারণা ফ্যানরা, এক এক জায়গায় এক সময় খেলা হবে, তো ফলে মুভ করতে গিয়ে সমস্যা হবে। যেটা ঘটবে, কনসেন্ট্রেশন মানে ভিউয়ার আসবে। একটা হলো মেক্সিকোতে যে খেলাগুলো আছে সেই দলের সমর্থকরা মেক্সিকোতেই বেশি যাবে, আমেরিকাতে সেভাবে যাবে, কানাডায় যাবে। সমস্যা হবে যখন গ্রুপ পর্বের খেলাগুলো শেষ হয়ে যখন ধরেন মেক্সিকোতে যে খেলেছে সে যখন আমেরিকায় খেলতে আসবে, কানাডায় যে খেলেছে সে যখন আমেরিকায় খেলতে আসবে, বা আমেরিকায় যে খেলেছে কানাডায় খেলতে যাবে, তখন সেই ফ্যানদের একটু সমস্যা হবে। তবে যারা বিশ্বকাপ দেখতে যায় তারা সাধারণত একটি এফ্লুয়েন্ট ক্লাসের মানুষ, তারা এটা হিসেব করেই, আমি দেখেছি আমার পরিচিত জনদের মধ্যে প্রচুর মানুষ যাচ্ছে, তারা প্রথমে আমেরিকায় যাচ্ছে, ধীরে ধীরে তারা অন্য জায়গাগুলোর টিকিটও কাটছে, তারা এটা অ্যারেঞ্জমেন্ট করেই যাচ্ছে যে তাদের কিছু খরচ হবে, কিন্তু খেলাধুলা তো সব কিছুর ঊর্ধ্বে হলো যে আনন্দ, এবং তারা ওই এক্সাইটমেন্ট মিস করতে চায় না, সেভাবেই যাচ্ছে। এবারে বিশ্বকাপে ইরান দল সবচেয়ে বেশি ঝামেলায় পড়েছে আমেরিকাতে ঢুকতে গিয়ে। তারা এখনো ঢুকতে পারেনি, আমেরিকা বলে দিয়েছে যে তাদের ম্যাচের আগের দিন তারা ঢুকতে পারবে। আর এই কথার প্রেক্ষিতে ইরানও বলেছে যে আমরা যে কোনো মুহূর্তে বিশ্বকাপ বয়কট করব বা করতে পারি। তো আসলে এই যে সমস্যাগুলো তৈরি হচ্ছে, এতে করে ইরান কতটা হেসালের শিকার হচ্ছে? না, এটা খুবই অনভিপ্রেত ঘটনা, এবং বিশ্বকাপের ফুটবলে ট্রাম্পের এরকম একটা রাজনীতি, এবং এটাকে আমি বলবো গ্রাম্য রাজনীতি করছেন তিনি। এটা খুবই দুঃখজনক যে আমেরিকা এই কাজ করছে ইরানিয়ান ফুটবলের সাথে। ইরান এশিয়ার মধ্যে অত্যন্ত ভালো ফুটবল খেলে, এবং তাদের মনোবল কিন্তু খুব চাঙ্গা থাকে সব সময়, এবং তারা কিন্তু ফিজিক্যালি খুব ফিট একটা ফুটবল টিম। ইরানের সাথে যে আচরণটা করা হয়েছে এইটা আমার কাছে মনে হয় ফিফার ইন্টারফেয়ার করা উচিত। কারণ একটি দেশের খেলোয়াড়দেরকে ডেকে নিয়ে তাদেরকে বসিয়ে রাখা তাদের ইচ্ছাকৃতভাবে করছে এটা, যাতে মনোবল ভেঙে যায়। কিন্তু ইরানিয়ান জাতি হিসেবে আমরা তো দেখলাম পারস্য সম্প্রদায়, তারা ভেঙে পড়ার জাতি নয়। নিশ্চয়ই তারা আগে থেকে প্রস্তুতি নিয়ে গেছে, একটা মানসিক প্রস্তুতি ঠিকই ছিল যে আমেরিকা তাদের সাথে খারাপ আচরণ করবে। তো ইতিহাসে লেখা থাকবে খারাপ আচরণটা, কিন্তু ইরান নিশ্চয়ই তার সর্বোচ্চ পারফরমেন্সটা দিয়েই সেটা অতিক্রম করবে। এবং শুধু ইরান না, আফ্রিকার একটা রেফারি আছে যে হচ্ছে যে বহুবার সেরা রেফারির পুরস্কার পেয়েছে, এবং বিশ্বকাপে মাঠে তার খেলা পরিচালনার কথা ছিল, কিন্তু তাকেও আমেরিকা ভিসা দেয়নি। আমেরিকা তো এই কাজগুলো করে, আমেরিকান ভিসা, তারা মনে করে যে পৃথিবীর সেরা সম্পত্তিটা তাদের কাছে আছে, কিন্তু যিনি সেরা রেফারি হয়েছেন তিনি নিশ্চয়ই সেখানে থাকতে যাবেন না। এই ধারণাগুলো ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন আসার পরে আমেরিকাতে এটা বেড়েছে। তো আমেরিকান জনগণই সিদ্ধান্ত নিক তারা যে আচরণ করছে পৃথিবীর মানুষের সাথে, খেলাকে রাজনীতিকরণ করছে, পলিটিক্স ঢুকাচ্ছে, এটা আমার কাছে মনে হয় যে এরপরে ফিফার উচিত হবে আমেরিকাতে আর কোনো ধরনের আন্তর্জাতিক আয়োজন না করা খেলাধুলার ক্ষেত্রে। এই বিশ্বকাপ উপলক্ষে 3 দেশের অর্থনীতিতে এই বিশ্বকাপ কতটা প্রভাব রাখতে পারে? এমনিতে ধরেন যে যে কোনো বড় আয়োজন আর্থসামাজিকভাবে নেগেটিভ পজিটিভ দুটোই রাখে। পজিটিভ ইম্প্যাক্টটাই বেশি। ফার্স্ট হলো ভিজিবিলিটি, পরিচিতি। 3টা দেশ আয়োজন করছে, মানে 3টা দেশ নিয়ে আলোচনা হবে কিন্তু সর্বত্র। প্রথম যেটা সেটা হলো যে ব্যাপক আকারে পর্যটন, ট্যুরিস্ট আসবে। খেলোয়াড়রা তো ট্যুরিস্ট হিসেবেই যাচ্ছে, ট্যুরিস্ট ভিসা নিচ্ছে, এর একটা এক্সপেন্ডিচার আছে। যারা ট্যুরিজমে যায়, বিশেষ করে খেলার সময় যায়, তারা তো ব্যাপক টাকা সেখানে খরচ করবে, তাদের খাওয়া দাওয়া, থাকা, হোটেল খরচ ইত্যাদি। সুতরাং ট্যুরিজমে একটা ব্যাপক প্রভাব রাখবে। দ্বিতীয় হলো খণ্ডকালীন কর্মসংস্থান এই সময় বাড়ে। কলেজ, বিশ্ববিদ্যালয়ের, স্কুলের ছেলেমেয়েরা ভলান্টিয়ার হিসেবে কাজ করবে, রেস্টুরেন্টে কাজ করবে, স্পটগুলোতে কাজ করবে, ফলে এখানে একটা কর্মসংস্থান ব্যাপক হারে বাড়বে। এটা বিশেষ করে মেক্সিকোর জন্য খুব উপকারী একটা কাজ হয়েছে, কারণ মেক্সিকোতে এই দুই দেশের তুলনায় তুলনামূলকভাবে বেকারত্ব কম। কানাডাও কিন্তু এই মুহূর্তে খুব অর্থনৈতিকভাবে একটা পর্যদস্ত অবস্থায় আছে ইয়ের কারণে, ইউক্রেন ওয়ারের পর থেকে। এটা তাদের কর্মসংস্থানে একটা আমার কাছে মনে হয় প্রভাব রাখবে, ইতিবাচক প্রভাব রাখবে। আমেরিকাতে তো আছে। আরেকটা হলো ইনফ্রাস্ট্রাকচার, অবকাঠামো। খেলার আয়োজনের জন্য হোটেল বানাতে হয়, ডরমিটরি বানাতে হয়, স্টেডিয়াম বানাতে হয়, নানা ধরনের রোড কনস্ট্রাক্ট করতে হয়। সুতরাং অবকাঠামোতে যে বিনিয়োগ করা হয় সেটা কিন্তু থেকে যায় সেই দেশের জন্য, এবং এটা পরবর্তীতে কিন্তু মানে
ইনকাম জেনারেটিং কাজ হিসেবে, মানে স্থাপনা হিসেবে ব্যবহার করা সম্ভব হয়। সবচেয়ে বড় কথা হলো বিদেশি বিনিয়োগ আসে এখানে। কাতার বিশ্বকাপে আপনি দেখেছেন সারা পৃথিবীর বিনিয়োগ এসছে, আর নেপালেও ব্রাজিলেও কিন্তু একই কাজ হয়েছে এবং সারা পৃথিবী থেকে লোকরা সেখানে কাজ খুঁজতে যায়। এটা এই বিনিয়োগে লাভ হবে, এবং স্থানীয় ব্যবসায়ীরা এই ড্রিঙ্কস থেকে শুরু করে, পানীয় থেকে শুরু করে, ফুড, কাপড় চোপড়, নানা ধরনের রেপ্লিকা, এই সমস্ত যে খুচরা বিক্রেতারা থেকে শুরু করে বড় বিক্রেতারা, তারা কিন্তু খুবই লাভবান হবে এটার মাধ্যমে। এটা খুবই ইতিবাচক একটা দিক। আমি আবার একটু ফুটবল ফিরে আসতে চাই। সেটা হচ্ছে যে আজ থেকে 20 বছর আগের ফুটবল বিশ্বকাপ আর এখনকার ফুটবল বিশ্বকাপ, এই দুই বিশ্বকাপ দেখায় কতটা পার্থক্য দেখেন আপনি? এটা আসলে আমার একটা বয়সের ব্যাপার আছে। 20 বছর আগে আমি যে আগ্রহ নিয়ে ফুটবল বিশ্বকাপ দেখেছি, এখন ততটা দেখতে পাই না, কারণ আমার বয়স বেড়েছে, রাত জাগা সমস্যা হয়ে যেতে পারে। এটা একটা আমার ব্যক্তিগত। কিন্তু আমার কাছে মনে হয় যে 20 বছর আগের উন্মাদনার সাথে এখনকার উন্মাদনার তেমন কোনো পার্থক্য নেই। বাংলাদেশের মানুষ ফুটবল ভালোবাসে, নিজে ভালো ফুটবল খেলতে না পারলেও। এবং ফুটবল নিয়ে আলোচনা দেখবেন গ্রামে গঞ্জে সর্বত্র হবে, চায়ের কাপে ঝড় উঠবে, এবং বাংলাদেশের মানুষ রাত জেগে জেগে খেলা দেখবে। আমার কাছে মনে হয় যে 20 বছর আগে ফুটবল ছিল স্কিলের খেলা। খেলা যদি পরিবর্তনগুলো দেখেন, প্রতিভার খেলা। ফুটবল ধীরে ধীরে ম্যাথমেটিক্সে পরিণত হয়েছে, অঙ্কে পরিণত হয়েছে। এখন অনেক মিনিটে মিনিটে, সেকেন্ডে সেকেন্ডের মুভমেন্ট হিসাব করা হয়, স্কিলের চাইতে বেশি হিসাব করা হয়, অপর পক্ষের উইকনেস কোথায়, স্ট্রেংথ কোথায়। সুতরাং ফুটবল এখন গণিতে পরিণত হয়েছে, এবং যে গণিতে ভালো সেই স্কিলের চাইতে বেটার পারফর্ম করে খেলার মধ্যে। আপনি কোন দলের সাপোর্টার? আমি তো টিপিক্যালি ট্রেডিশনালি ব্রাজিলের সাপোর্টার, এবং ব্রাজিল 5 বার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। এর মধ্যে 3 বার তারা প্রথম বিশ্ব জুলি রিমে কাপ তারা নিয়েছে। এবং ব্রাজিলের পুরনো খেলোয়াড়দের চিন্তা করলে আমার কাছে মনে হয় যে এখনকার ব্রাজিলের সাথে ওই ব্রাজিলের অনেক পার্থক্য। যৌবনকালটা কখন ছিল? ব্রাজিলের যৌবনকালটা ছিল আসলে যখন পেলে ছিল 70-এর দশক, 80-র দশক। এই সময়টা ছিল ব্রাজিলের যৌবনকাল। পেলের পরে যারা এসছে তারা কিন্তু রোনালদো এসছে, কাফু এসছে, রোনালদিনিও এসছে, রোবার্তো কার্লোস এসছে, কাকা এসছে। এই প্লেয়ারগুলো যেভাবে ছিল, দুঙ্গা ছিল, ওইটা দেখতে পাই না আমরা এখন আর ব্রাজিলের ভিতরে মনে হচ্ছে। আমি যেটা একটু আগে বলেছি, খেলা এখন পাওয়ার প্লে হয়ে গেছে, খেলা এখন এরিথমেটিক প্লে হয়ে গেছে। যতটা না স্কিল আছে, স্কিল গুরুত্বপূর্ণ, মেসির স্কিল খুব গুরুত্বপূর্ণ, নেইমারের স্কিল খুব গুরুত্বপূর্ণ, বাট মেসি এবং নেইমারকে আপনি দেখবেন পায়ের হিসাব করে খেলে কিন্তু তারা। সুতরাং এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছে খেলার মধ্যে। আপনি যখন বিভিন্ন জায়গায় যান, বয়স হয়েছে কিন্তু ভালোবাসা, খোঁচা মারা, দুষ্টুমি এটা থেকেই যায়, তখন আর্জেন্টিনার ফ্যানরা আপনাকে কোনো কিছু বলে খোঁচা মারে কিনা? হ্যাঁ, নানা কিছু বলার চেষ্টা করে। বিশেষ করে জার্মানির সাথে যে হেরে যাওয়া, সেটা নিয়ে তারা বলে, 7 আপ বলে। তখন আমরাও পাল্টা বলি, তোমরা তো তোমাদের বাবা হলো জার্মানি, তোমরা জার্মানির ছেলেপেলে, নট মানে বাংলায় গালি দেওয়া যায়, সেটা এখানে আর উচ্চারণ করছি না। ওরা আবার বলে, মানে আর্জেন্টিনার সমর্থকরা বলে যে ব্রাজিলে নাকি বাপদাদার সম্মতি 5টা ওয়ার্ল্ড কাপ, ঠিক আছে, তর্ক বলে। তো আসলে এই যে ব্রাজিল আর্জেন্টিনাতে একটা রসায়ন বাংলাদেশে, এইটা আসলে মানে টোটাল ফুটবল বিশ্বকে কতটা মানে সৌন্দর্য বাড়িয়ে দেয়? সৌন্দর্য বাড়ায়, ঝামেলা তো তৈরি করে। দেখেন আপনি সম্প্রতি হবিগঞ্জে 30 জন আহত হয়ে গেছে, এর মধ্যে 2 জনের অবস্থা খুব গুরুতর। ব্রাজিল আর্জেন্টিনা নিয়ে বাজারের মধ্যে তর্ক, সেখান থেকে মারামারি, টেটা, লাঠিসোঁটা ব্যবহার করা, রামদা ব্যবহার করা, এটা আনবিলিভেবল। এটা বাংলাদেশের মানুষ কেন করে এটা আমি জানি না। আনন্দের জিনিস আনন্দের মধ্যে রাখা দরকার। তর্কটা যেন একটা পর্যায় পর্যন্ত থাকে, এটা যেন ব্যক্তিগত বিদ্বেষ হয়ে না দাঁড়ায়। আমাদের দেশে আমি দেখেছি, অফিসের কলিগদের মধ্যে আমি দেখেছি যে একটা পর্যায়ে এমন একটা তর্ক হয়, হাতাহাতির পর্যায়ে চলে যায়, যেটা হওয়া উচিত নয়। আসলে কলহপ্রিয় জাতি বাঙালি, ঝগড়াপ্রিয় জাতি। সুতরাং সে উপলক্ষ খুঁজে কখন একটা ঝগড়ার মৌসুম পাওয়া যাবে। বিশ্বকাপ হলো সেরা মৌসুম ঝগড়া করার জন্য। আর যে কোনো কিছুর পক্ষ বিপক্ষ তৈরি করে ফেলা হলো আমাদের একটা রক্তের মধ্যে আছে। এবং আমি তো বলি বাঙালির রক্ত আসলে দুটা, এ আর বি, দুটোই নেগেটিভ। আর্জেন্টিনা, ব্রাজিল, আওয়ামী লীগ, বিএনপি, দুটোই দেখবেন যে নেগেটিভ। এই বিশ্বকাপ আসলে অনেক পেশাজীবীর মানুষ অনেক অফার দেয়। যেরকম আমার চেম্বারে কেউ যদি আর্জেন্টিনা জার্সি পরে আসে, তাহলে তাকে 50% ডিসকাউন্ট, ঠিক আছে।
অনেক আইনজীবী এরকম করে যে আমার কাছে আসলে আমি অর্ধেক ফি রাখবো, ফি রাখবোই না কেউ কেউ। হ্যাঁ রাখবোই না। এগুলো আসলে মানে কিভাবে দেখেন? এগুলো ফান, এগুলো মজা এবং প্রিয় দলের প্রতি ভালোবাসা তাদের। আমি দেখেছি যে একজন বলেছে যে তার দোকানে আর্জেন্টিনার জার্সি পরে গেলে কোকের উপরে উনি বা ড্রিঙ্কসের উপরে উনি ডিসকাউন্ট দিবেন। আপনি যেগুলো বলেন ওগুলোও দেখেছি। কেউ কেউ আছে আবার উন্মাদনার কারণে ব্যাংক থেকে ঋণ নিয়ে বাড়ি সাজিয়েছে তার নিজ দলীয় পতাকা দিয়ে। কেউ কেউ জমি বিক্রি করে দিয়েছে একজনের পতাকা, একটা দীর্ঘতম পতাকা তৈরির জন্য। এগুলো সবই আমাদের সমাজে আছে। বিশ্বকাপ, আপনি যেটা শুরুতে বলেছিলেন, গ্রেটেস্ট শো অন আর্থ, বর্ণিল বিশ্বকাপ এবং ফুটবলের যে রং আছে, খেলার যে স্পিরিট আছে, সেগুলো যেন আমরা সুস্থভাবে সেই চর্চাটা করি, সেটা যেন কোনোভাবেই অসৌন্দর্য তৈরি না করে। ফুটবলে এই পর্যন্ত সবচেয়ে মজার কোনো স্মৃতি আছে আপনার, যেটা আমাদের সাথে শেয়ার করবেন? বিশ্বকাপ ফুটবলের স্মৃতি আমার অনেক। আমি যখন বিশ্ববিদ্যালয়ে পড়ি তখন এখনকার মতো বড় পর্দায় দেখা যেত না। তা আমাদের হলে টিভিও ছিল ছোট। তা একবার আর্জেন্টিনার খেলা আমরা দেখার জন্য, তখন ডিয়েগো ম্যারাডোনার খেলা, আমি ব্রাজিল সাপোর্টার হলেও ভালো খেলোয়াড়ের খেলা দেখতে আমি নানা জায়গায় যাই। তো দেখতে আমাদের এক বন্ধুর বাসায় গিয়েছিলাম নাখালপাড়ায়, এবং এত গলির ভিতরে ফেরার সময় রাস্তা হারিয়ে ফেলেছিলাম। তখন ঢাকা খুব গিঞ্জি শহর ছিল। খেলাটা হয়েছিল অনেক রাতে, শেষ হতে হতে রাত বোঝে 1-1:30 বেজে যায়। ক্যাম্পাস পর্যন্ত ফিরতে রাস্তা হারিয়ে ফেলেছিলাম, এবং সকালবেলা পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে যে সূর্য ওঠার পরে আমরা বের হব। একটা মসজিদের কাছে আমরা অপেক্ষা করেছি কয়েক বন্ধু। এটা একটা স্মৃতি। আরেকবার বিশ্বকাপের সময় আমি সিঙ্গাপুরে ছিলাম, কোথাও আমরা খেলা দেখতে পারছি না, কয়েক বন্ধু গিয়েছিলাম। শেষে একজনকে জিজ্ঞেস করার বলল যে বাংলাদেশ, ইন্ডিয়ান অ্যান্ড পাকিস্তানি কমিউনিটি তারা একসাথে খেলা দেখার আয়োজন করেছে, কিন্তু সেটা কোথায়? সেটা প্রায় 16 কিলোমিটার দূরে। আমরা গাড়ি ভাড়া করে, আপনি জানেন সিঙ্গাপুরে গাড়ি ভাড়া কত, এবং মানে ট্যাক্সি না, কিন্তু গাড়ি ভাড়া করে আমরা খেলা দেখেছি। সেই গাড়ি বসিয়ে রেখেছি, আবার সেই গাড়ি দিয়ে আমরা আবার আমাদের হোটেলে ফিরে এসেছি। আচ্ছা আচ্ছা। ব্রাজিলের গ্রুপ পর্ব আর আর্জেন্টিনার গ্রুপ পর্ব তো আপনি দেখেছেন। আসলে ব্রাজিলের প্রথম খেলা হচ্ছে মরক্কোর বিপক্ষে। মরক্কোর সাথে একটা অঘটনের সম্ভাবনা আছে কিনা ব্রাজিলের? মরক্কো খুব ভালো টিম এবং মুসলিম দেশ, কিন্তু আফ্রিকান অরিজিন, এবং ওদের কয়েকজন খেলোয়াড় তো ইউরোপিয়ান ফুটবল খেলে, ইংলিশ ফুটবল খেলে এবং আমেরিকান ফুটবলও খেলে তারা। সুতরাং একজন তো আছে সালাহ, আমি ভুলে গেছি নামটা, মরক্কো হচ্ছে খুবই ফরওয়ার্ড লাইনে খেলে। হ্যাঁ, যাই হোক, ওই এরকম দু একজন ভালো প্লেয়ার আছে, কিন্তু ওদের ব্রাজিল কনফিডেন্ট টিম, কিন্তু অঘটন তো যে কোনো সময় ঘটতে পারে। এবং সাধারণত যেটা হয়, ছোট দলের সাথেই কিন্তু আন্ডারডগ, যেটা আগে বলা হয়, আন্ডারডগের সাথেই কিন্তু বড় দলগুলো অনেক সময় পা পিছলে পড়ে যায়। প্রথম কিন্তু আন্ডার এস্টিমেট করে, তাদের স্কিল সম্পর্কে ধারণা থাকে না, তাদের গতি সম্পর্কে ধারণা থাকে না। এবং মরক্কো কিন্তু গতির ফুটবল খেলে, খুবই স্পিডি ফুটবল খেলে। গত বিশ্বকাপে আপনি দেখেছেন, হ্যাঁ, সালা একজন আছে, মিশরের। মরক্কোরও ভালো ভালো প্লেয়ার আছে। গত বিশ্বকাপে তো তারা খুবই চমক দেখিয়েছে। সেই হিসেবে এই খেলাটা ব্রাজিলের জন্য খুবই চ্যালেঞ্জিং একটা খেলা হবে। আর আর্জেন্টিনা গ্রুপে আছে আলজেরিয়া, অস্ট্রিয়া আর জর্ডান। খুবই সহজ গ্রুপে পড়েছে আর্জেন্টিনা। এগুলো কোনো টিম না সেই হিসেবে আর্জেন্টিনার সামনে। আমাদের গ্যালারি থেকে বিশ্বকাপ অনুষ্ঠানে আপনাকে পেয়ে আমরা খুবই আনন্দিত। আমরা আশা করব আর সামনের যে পর্বগুলো আছে সেই পর্বগুলোতেও আমরা আপনাকে পাবো। দর্শক, এতক্ষণ দেখছিলেন ঢাকা জার্নালের বিশেষ আয়োজন গ্যালারি থেকে বিশ্বকাপ। এই পর্ব এই পর্যন্তই। পরবর্তী পর্ব দেখার জন্য আমাদের সাথেই থাকুন। সবাইকে ধন্যবাদ।